ইউরোপে খুব ছোট্ট কিন্তু দ্রুত উন্নয়নশীল একটি দেশ হচ্ছে লিথুনিয়া। আর লিথুনিয়া আসা কি বাংলাদেশিদের জন্য খুব ভালো একটি অপশন এই মুহূর্তে। 2025 সালের হিসাব অনুযায়ী এই দেশটিতে গড় আয় হচ্ছে 1400 থেকে 1500 ইউরো, যেটা বাংলা টাকা হিসাব করলে 1.5 থেকে 2 লাখ টাকা। আপনি যদি লিথুনিয়া আসেন তাহলে বাংলাদেশি হিসেবে আপনার 7টি জায়গায় কাজের সুযোগ রয়েছে। ওয়্যার হাউসে কাজ করতে পারেন, বা ম্যানুফ্যাকচারিং বা ফুড প্রসেসিং, ট্রাক বা ভারী যান যেগুলো রয়েছে সেগুলো ড্রাইভিং করতে পারেন। এছাড়া ওয়েল্ডিং, মেটাল ওয়ার্ক, তারপরে আপনার ইঞ্জিনিয়ারিং বা আইটি সেক্টরে যারা দক্ষ আছেন তারা কিন্তু এই দেশটিতে কাজ করতে পারেন। আর এই দেশটির ভবিষ্যৎ কি? হ্যাঁ, আপনি এখানে ইউরোপের অন্যান্য দেশের মতোই কিন্তু আপনি প্রথমে টেম্পোরারি রেসিডেন্স কার্ড পেতে পারেন, যেটা পেতে আপনি যদি জব নিয়ে আসেন তাহলে আপনি মোটামুটি 2 মাসের মধ্যে পেয়ে যাবেন। আর যদি আপনি জব না নিয়ে আসেন এই দেশটিতে, জব খুঁজে পেতে এবং রেসিডেন্স কার্ড পেতে হয়তো আপনার আরও কিছুটা সময় বেশি লাগতে পারে। প্রথমে টেম্পোরারি রেসিডেন্স এবং 5 বছর পর আপনি পিআর বা পার্মানেন্ট রেসিডেন্স পাবেন, এবং অন্যান্য দেশের মতোই 10 বছর পর ভাষা শিক্ষা এবং আপনার পার্মানেন্ট জবের উপর নির্ভর করে কিন্তু আপনি দেশটিতে সিটিজেনশিপও অর্জন করতে পারেন। আর ইন দ্য মিন টাইম আপনার যদি ইনকাম ভালো থাকে তাহলে আপনি চাইলে কিন্তু আপনার ফ্যামিলিকেও এই দেশটিতে নিয়ে আসতে পারেন। ভিসা রেশিও এখন ভালো। আপনি যদি ভালো জব এবং অন্যান্য ডকুমেন্টস যদি আপনার একদম লিগাল ঠিকঠাক থাকে তাহলে ভিসা রেশিও কিন্তু ভালো। তবে আমি মনে করি যে বাংলাদেশের বাইরে যারা আছেন, ধরেন আপনারা মিডল ইস্টের কোনো দেশে আছেন বা সিঙ্গাপুর বা ধরেন মালয়েশিয়া এরকম দেশে আছেন, আপনার কাজের দক্ষতা আছে, তাদের জন্য ভিসা পাওয়ার রেশিও কিন্তু আরো অনেক ভালো। তো আপনারা কারা লিথুনিয়া নিয়ে চিন্তা করছেন তারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এর পরের পর্বে আমি লিথুনিয়ার বেতন এবং আপনার পিআর পাওয়ার যে প্রসেস সেটি নিয়ে আরো বিস্তারিত বলবো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশে নারীবাদীদেরকে নিয়ে আমার প্রচুর কনফিউশন আছে। এই নারীবাদীরা হচ্ছে শাহবাগ কেন্দ্রিক নারীবাদী। ধরেন এভারেজে নারীদের যে অনেক ধরনের সমস্যা বাংলাদেশে হয়, ডোমেস্টিক ভায়োলেন্স হয়, ধর্ষণের শিকার হয়, আদালতে নারীদের বিভিন্ন মামলাগুলা হ্যাং থাকে পারিবারিক আদালতে, এগুলা নিয়ে তারা খুব একটা কাজ করে না। তারা শাওন রেনিয়াকে কি বললো গতকালকে সোশ্যাল মিডিয়াতে, শাওন রে ইচ্ছা মতো জনগণ ধুইছে, এটা নিয়ে দেখলাম প্রিয়া জান্নাত দাঁড়ায় গেল। আচ্ছা, জুলাই একটা অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে, প্রত্যেক শ্রেণীর মানুষ জুলাইয়ের পক্ষে ছিল, সেই জুলাইকে সে ধর্ষণ করলো, তুমি প্রিয়া জান্নাত তখন কেন প্রতিবাদ করলা না? তারে তো সাধারণ পাবলিক এমনিতে কোনো কথা বলে নাই, সে জুলাইকে অসম্মান করছে, ফেসবুকে পোস্ট দিয়েছে, ওইটার প্রতিবাদ জনগণ করছে। তাহলে তুমি শাওনের পাশে দাঁড়াইতে হবে, এভাবে মেয়েদেরকে মবের শিকার হইতে দেওয়া যাবে না। হোয়াট দ্য ফাকেন মেয়ে তোমরা? তোমরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে যারা ধনী, সবচেয়ে যারা প্রভাবশালী, তাদেরকে কিভাবে ট্যাপে ফেলবা, তাদের পরিবারকে কিভাবে একটা বিপদে ফেলবা, পরক্রিয়া করবা, এগুলা নিয়ে তোমরা ব্যস্ত থাকো। তো তোমাদেরকে কিভাবে আমরা জাজ করব, বা তোমাদেরকে কিভাবে আরো সাধারণ নারীরা সেভ করবে? জুলাই বাংলাদেশে একটা অভ্যুত্থান যেখানে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে হাজার হাজার শিশু জীবন দিছে, মানুষ জীবন দিছে, সেই জুলাইরে সে মানে কি করবে? ধর্ষণ করবে। আর তোমরা তার পাশে দাঁড়াইতেছো। আমাদের মহিলা এক নেত্রী জুলাই নাকি একটা ম্যাটিকুলাস ডিজাইন, সে অন রেকর্ডে বলতেছে, তারাও দেখলাম পাবলিক ধুইতেছে। এরা টোটালি গত 17 বছর শেখ হাসিনারে চাটছে। শেখ হাসিনার আশেপাশে যে সমস্ত কি বলে ডিজিআইএফ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্টরা ছিল, তাদের সান্নিধ্যে ছিল, তাদের কোনো প্রবলেমও হয় নাই। এই প্রিয়া জান্নাত ব্যারিস্টার সুমনের সহযোগী ছিল। জুলাই আন্দোলনের পর এই সমস্ত এই সাংস্কৃতিক কর্মী যেগুলা, এদেরকে তো গোয়েন্দা নজরদারিতে রাখা উচিত। এরা আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিনা, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিনা, বা শেখ হাসিনার যে প্ল্যান প্রোগ্রাম বাংলাদেশকে নিয়ে সেগুলাকে তারা ইন্ধন দিচ্ছে কিনা, কই ওগুলাতে কোনো রকমের মানে কি বলে এটাকে ট্র্যাকিং করা হয় না সরকারের পক্ষ থেকে। এরা যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, ছাইড়া দিচ্ছে। আপনারা এত সুশীলগিরি দেখান কেন? এই যে একটা জুলাই হইলো বাংলাদেশে, এমনি তো না। শেখ হাসিনার ব্রা নিয়া কেন মানুষ উল্লাস করছে? এটা শেখ হাসিনারে জিগা তোরা। শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে পোলাপান মজা করছে কেন? তোরা শেখ হাসিনারে জিগা। শি ডিড দিস টাইপ অফ শেট ফর আওয়ার পিপল, যেখানে জনগণ তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে। তাকে তো সহযোগিতা করছে আমাদের সেনা কর্মকর্তারা দেশ থেকে বের হয়ে যাইতে, নাহলে তো তার বাপের মতো তারে মাইরা ভর্তা বানায় ফেলতো পাবলিক। জনগণের গণ আন্দোলনকে তোমরা মব বলতেছো, যা তার মুখে দেখি যে মব মব একটা শব্দ তৈরি হয়েছে। হ্যাঁ, হাদিকে নিয়ে তোমরা অশ্লীল কথা বলো। জুলাই যখন সংগঠিত হয়েছিল তখন হাদি খুব মজা লাগছিল, তখন জুলাই নেতাদেরকে তোমরা খুব রেসপেক্ট করতেছিলা। হঠাৎ করে সরকার যখন একটা গণতান্ত্রিক সরকার আসলো, তাদেরও একটা বড় অংশ দেখি যে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। এরা কারা?
আমাদের দেশ স্বাধীন একটা দেশ, এখানে নারীদের বিরুদ্ধে কথা বললে নারীরা দাঁড়াক, আমাদের কোনো প্রবলেম নাই, কিন্তু স্পেসিফিক কিছু প্রজাতির জন্য নারীবাদ দিই না বাংলাদেশে। আমরা ওইটাই দেখতেছি, বাংলাদেশের নারীবাদী হচ্ছে আরেকটা কি বলে এটাকে, হাসিনা চক্র। এরা এই দেশে থাকবে, এই দেশে খাবে, ওই যে সংখ্যালঘু কিছু আছে না, যে খাইবো বাংলাদেশে যায় হাঁকবো আপনার ইন্ডিয়াতে, এরকম আর কি। মানে সবসময় সংখ্যালঘু কাঠ খেলতে থাকে, অথচ এই দেশের হিন্দুরা সবচেয়ে নিরাপদে আছে, সবচেয়ে তারা 7% পাবলিক বাংলাদেশকে যেভাবে কন্ট্রোল করছে শেখ হাসিনার আমলে, যেভাবে তারা আধিপত্য বিস্তার করছে, কই বাংলাদেশের 90% মুসলমান তো তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় নাই। এইরকম আর কি এই প্রজাতিগুলা। এরা থাকবে হচ্ছে শাহবাগে, থাকবে হচ্ছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে, থাকবে হচ্ছে আপনার বেলি রোডে মহিলা সমিতির আশেপাশে, ঠিক আছে, রাশিয়ান কালচারাল সেন্টার, তারপর উদিচি পুদিচি ছোট ছোট ব্যাগ লইয়া ঘুরবে আর বিড়ি সিগারেট খাবে, আর সন্ধ্যার পরে সব একসাথে ফ্ল্যাটিং হয়ে যাবে। এই হচ্ছে বাংলাদেশের নারীবাদীদের চরিত্র। তো তোমাদেরকে নিয়ে আমাদের বলার কি আছে? আজকে জনগণের বা সাধারণ পাবলিকের জন্য যেটা আমার মেসেজ, সেটা হচ্ছে এখনো আমরা কিন্তু কালচারাল ফেসিস্টদের হাত থেকে মুক্ত না। এদের রিয়েল যেটা ফ্যাক্ট, যেটা ইনকিলাব মঞ্চ তৈরি করছিল আমাদের হাদি, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দ্যাট। এই কালচারাল ফেসিস্টরা হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাস, যারা শেখ হাসিনার মতো এই সন্ত্রাসী এই কি বলে এটাকে, স্বৈরতন্ত্র তৈরিতে সহযোগিতা করে। সবাই ভালো। বিলবোর্ড, ব্যানার এই জিনিসগুলোর মধ্যে হচ্ছে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। এই জিনিসটা খুবই সুন্দর একটা উদ্যোগ, এটা জোস একটা ডিসিশন। আরেকটা জিনিস যেটা প্রত্যেকটা দেয়ালে দেয়ালে দেখবেন আপনি রাস্তায় বেরোলে, ব্যানার পোস্টার জিনিস লাগায়, দেয়াল দেখা যায় না, জাস্ট পোস্টার দেখা যায়। তারপরে এগুলো এসে মানুষজন ছিঁড়ে একটার উপরে 7টা করে লাগায় রাখে, দেয়ালই দেখা যায় না। রাস্তাঘাটের দেয়ালগুলো এত বাজে লাগে, এই জিনিসগুলোর কারণে আমাদের দেশের পরিবেশ আরো বেশি নষ্ট হয়। মনে হয় না জানি কত বছর পুরাতন এই ঢাকা, এই অলি গলি গুলা না জানি কত বছর পুরাতন, জাস্ট এই পোস্টার আর ব্যানার গুলোর কারণে। এই যে রাস্তাঘাটে এরকম পোস্টার ব্যানার দেয়ালে লাগানো, এই জিনিসগুলো একেবারে গোড়া থেকে নিষিদ্ধ করতে হবে। তা এটা আমি গতকালকে আস্তে আস্তে দেখতেছিলাম, ভাবতেছিলাম যে এইটা আসলে ঠিক করা উচিত। প্রধানমন্ত্রীর প্রত্যেকটা কাজের প্রশংসা না করে পারা যাচ্ছে না। মানুষ চায় আমার মার্কেটিং বেশি করে হোক, আর উনি এখন সরকারি ব্যানার গুলাতে তার ছবি নিষিদ্ধ করে দিছে। প্রমাণিত হন যে আপনি জুয়ার সাইট গুলোতে অ্যাক্টিভ আছেন বা প্রমোট করতেছেন বা জুয়ার কোনো কিছুতে আপনি অ্যাড আছেন, জেল খাটতে হবে, আর নয়তো আপনাদেরকে ভর্তুকি দিতে হবে। উভয় দণ্ডে দণ্ডিত হবেন। মানে আপনার হচ্ছে আপনার জেলও হবে, আপনাকে ভর্তুকিও দিতে হবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? সাবধান হয়ে যেতে হবে, জুয়া টু এগুলো বাদ দিতে হবে। জুয়ার কারণ নেশা আর জুয়া, এই দুইটা জিনিস যদি আমরা বন্ধ করতে পারি, এই দুইটা জিনিসের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াইতে পারি, আর এটা যদি সাকসেস হয়, তাহলে বাংলাদেশ থেকে অর্ধেক ক্রাইম এমনিতেই সরে যাবে। ব্যাপারটা করে, আর এখানে যেহেতু প্রচুর কোটি কোটি টাকার লেনদেন হয়ে থাকে, মানুষ এই লোভটাই ছাড়তে পারতেছে না। আর যারা জুয়া খেলতেছে এরা কিন্তু প্রতিনিয়তই হারে। কি করে? প্রথমে কিছু টাকা পয়সা দেয়, তারপরে লোভে ফেলে, তারপরে যখন ইউজ পরিমাণের টাকাটা এখানে ইনভেস্ট করে, তখন আর কোনো কিছু পায় না। এতে করে মানুষ ক্রেজি হয়ে যায়, তখন তার জিতে না, মানুষ ক্রেজ ভিতরে ঢুকেছে, যেভাবেই হোক জিততে হবে, তখন ধুমায়া টাকা পয়সা ইনভেস্ট করতে থাকে। টাকা থাকুক না থাকুক, টাকা দিতে হবে, এটা হচ্ছে বড় কথা। মানে এটা একটা নেশার মতো হয়ে যায়।